সম্মানিত উপস্থিতি, এখন আমরা অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রবেশ করতে যাচ্ছি। এই অংশে আছে একক কবিতা পাঠ। কবিতা পাঠ করবেন কবি শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম একজন কবি ও কথা সাহিত্যিক। পেশায় তিনি একজন সরকারি কর্মকর্তা। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত আছেন, তবে নেশায় একজন সার্বক্ষণিক লেখক। আমি কবি শফিকুল ইসলামকে কবিতা পাঠের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সৃজনকে ধন্যবাদ সুন্দর একটি আয়োজন করার জন্য। সৃজনের জুনুর আইন ভাই, আহমেদ বাসার ভাই এবং নির্জোহরকেও ধন্যবাদ জানাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ভূমিকা রাখার জন্য। ইতিমধ্যেই আমরা দীর্ঘক্ষণ অনেক সুন্দর আলোচনা শুনেছি এবং আলোচনা যারা করেছেন তারা বিদগ্ধ ব্যক্তিত্ব ছিলেন, দেখতে সুন্দর ছিলেন, লম্বা ছিলেন, ভয়েস খুব ভালো ছিল। তাদের ভয়েসের তুলনায় আমার ভয়েস একটু নরম আর কি। সো আমাকে বলা হয়েছিল যে 7টি কবিতা বাছাই করার জন্য আর কি। তো 7টি কবিতা, আমার 3টি কবিতার বই। একটি হচ্ছে যে কথা যায় না বলা, এটি আগামী প্রকাশিত করেছিল। তারপর একটি কবিতার বই ছিল চিন্তানুরণন, তারপরে দান্দিক সময়ের কম্পিত স্বর। আর আমার দুইটি গল্পের বই আছে, একটি হচ্ছে লুকোচুরির জীবন, সৃজন করেছে। আর বাইরে একটি বই দেখা যাচ্ছে বিতর্কিত বিষয়ে বাতিনি বাতচিত, প্রবন্ধের বই, এটিও সৃজন করেছে। তো যাই হোক, 7টি কবিতা বাছাই করতে বলার সময় আমি ভাবছি যে কোনটা বাছাই করবো আর কি। 3টি বই থেকে আমি 12টি কবিতা বাড়াইলাম। তো জন্যভাই বললো যে না, 12টা না, 7টাই দিতে হবে। তো নিজের কবিতা তো সবগুলি ভালো, নিজের সন্তান তো বাছাই করা যায় না কোনটা বাদ কোনটা মন্দ ভালো। তো 7টা বাছাই করা খুব কঠিন ছিল আর কি। এরপরেও আমি 7টি বাছাই করেছি এবং প্রথম বই থেকে করেছি আর কি। এটি প্রথম বই আমার। কারণ বলতে পারেন যে 3টা কবিতার বই, আপনি 7টা কবিতাই এক বই থেকে নিলেন কেন? কারণ প্রথম প্রেমিকা যেমন মানুষ বলতে পারে না, প্রথম বইও মানুষ আসলে লেখক একটু বেশি পছন্দ করে, সে হিসেবে হতে বলে। আমি শুরু করি। আমি মূলত কবিতা পড়ব, লেখায় আছে যে কবিতা পাঠ। যদি এমন হতো যে আবৃত্তিকার আবৃত্তি করতো তাহলে কবিতাটা আরও বেশি ফুটে উঠতো, আপনাদের কানে ভালো লাগতো আর কি। কিন্তু যেহেতু আমি ওইরকম আবৃত্তি করতে পারি না, শুধু পড়ব, সে কারণে মূলত আপনাদের শোনার উপর ভিত্তি করে বোঝাটা নির্ভর করবে আর কি। আপনি যদি মন দিয়ে শুনেন তাহলে ভালো লাগবে, না হয় কানে আমার কণ্ঠ অতটা ভালো লাগবে না। তারপর চেষ্টা করি, শুরু করছি। কবিতার শিরোনাম বিদ্রোহের বিষ। সারাক্ষণ ঘুমায় শুধু, আলাবোলা বুদ্ধিহীনের মতো, হাবাগুবার মতো, কুম্ভকর্ণের মতো। না ঘুমিয়ে উপায় কি, জেগে উঠলেই আমি বিদ্রোহী। ধর্মওয়ালা বলে আমি ধর্মহীন, রাষ্ট্রওয়ালা বলে আমি রাষ্ট্রবিরোধী, পুঁজিওয়ালা বলে আমি পুঁজি বিরোধী, শান্তিওয়ালা বলে আমি অশান্তিকামী, মেজরিটি বলে আমি মাইনরিটি, আর মাইনরিটি বলে আমি মেজরিটি, সমাজ বলে আমি সমাজচ্যুত, পরিবার বলে ত্যায্যপুত্র। তাই আমি ঘুমাচ্ছি, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, ঘুম পাড়ানি মাসিপেশির ঘুম, বর্গীদের জাদুটোনার ঘুম, হেমিলিনের বাঁশির সুরে সুরে হাজার আশ্বাস আর প্রতিশ্রুতির স্বপ্নে বিভোর ঘুম। পরে চিরঘুম ঘুমাতে আমি জেনে শুনে বিষ খাই, হেমলক বিষ। গণতন্ত্র নামে বাহুবলী বিষ, আলুর নামে অন্ধকারের বিষ, দেশপ্রেমের নামে দেশদ্রোহের বিষ, ধর্মের নামে অধর্ম বিষ, জনস্বার্থের নামে স্বার্থের বিষ, বিনয়ের নামে ধম্বের বিষ, মানবাধিকারের নামে ঠকানোর বিষ, শান্তির নামে অশান্তির বিষ। এই বিষ খেতে খেতে আমি আকণ্ঠ মরতেই বসি। যাবার সময় হয়েছে আমার, হয়তো মানব তৈরি এই নরক থেকে উপরের জাহান্নাম অনেক সহনীয় হবে। কিন্তু হায়, একই হলো আমার, এত বিষ খেয়েও যায়নি উপার। আমি বিদ্রোহী, আমি বিষ, বিষে বিষ ক্ষয়। আমি মরেছি, আমার ভাবনা মরেনি, আত্মা মরেনি, চিন্তা মরেনি, স্বপ্ন মরেনি, বিপ্লব মরেনি। আলো জেলে করবে দূর আধার রজনী। ধন্যবাদ। দ্বিতীয় যে কবিতাটি, এটি শিরোনাম হচ্ছে বর্গীর কবলে। বর্গীরা ঘুম পাড়িয়েছে, বর্গীরা ঘুম পাড়িয়েছে, গণতন্ত্রের মন্ত্র পড়ে, অধিকারের তসবি জপে, ধর্মের তন্ত্র পড়ে, স্বর্গের লোভ দেখিয়ে। বর্গীরা ঘুম পাড়িয়েছে মানবাধিকারের ফু দিয়ে, শান্তির জাদুটোনায়, টেলিভিশন রেডিও দিয়ে, ফেসবুকের মজমা দিয়ে, উন্নয়নের কথা বলে, ইট পাথরের খেলা খেলে।
বর্গিরা ঘুম পাড়িয়েছে ধর্মের দোহাই দিয়ে, উগ্রতায় মগজ ধুয়ে, শিল্পীর সুর দিয়ে, বাউলের তান দিয়ে। নাক সবাই দেখছি ঘুমায়, উপর হয়ে ঘুমায়, নাক ডেকে ঘুমায়, লালায় বালিশ ভিজিয়ে ঘুমায়। এরই মাঝে কেউ কেউ হাঁক দিয়ে ওঠে, হাঁক ডাক দিয়ে চারপাশ তুলে জাগিয়ে দূর দূরান্ত আলোক ছটায় ভরে দেয়। আর তার দেখে বর্গিরা ছেয়ে ছেয়ে করে বিষ বাষ্পে সবই ঢেকে দেয়। ধ্বংস, গণহত্যা চলে, ফাঁসি দেয়, আত্মঘাতী হামলা করে বর্গিরা আবার ঘুম পাড়ায়। ভাড়া করা চলচ্চিত্র দিয়ে ঘুম পাড়ায়, মাজাভাঙ্গা বুদ্ধিজীবী দিয়ে ঘুম পাড়ায়, জি হুজুর সংবাদপত্র দিয়ে, আকডুম টেক্সট বুক দিয়ে, করিকেনা কবি দিয়ে, লোবাতুর আলেম দিয়ে, ভাড়া করা উকিল, আমলা, কাজী দিয়েও ঘুম পাড়ায়। সবাই থাকে ঘুমে, বর্গিরা অট্ট হেসে ছোটে। আলো আসে কমে আধার, আধার এলে আলো যায়, রূপকথার সেই ট্র্যাজেডির মতো বর্গিরা কেবল খেলে যায়। ধন্যবাদ। এবারে কবিতার শিরোনাম ফাঁদের উছিলা। শকুনের দুনিয়ায় শান্তি চুক্তি নেই, সংঘ নেই, পরামর্শক দল নেই, তদন্ত দল নেই, স্থায়ী কমিটিও নেই। তাই এসবে ভর করে শকুনেরা হাজার হাজার বন দখল করে না। ছাগলদের জগতে সংবিধান রাখে না, আইন কানুন নেই, নাগরিক অধিকার নেই, ছাগল অধিকার নেই। তাই ছাগল অধিকারের নামে হাজার হাজার ছাগল মারে না। বাঘদের দুনিয়ায় বিজ্ঞান নেই, আবিষ্কার নেই, অস্ত্রের উৎপাদন হয় না, বোমা বানায় না, রাসায়নিকের ধার ধারে না। তাই নানা ফাঁদে বাঘেরা আপন গোত্র ধ্বংস করে না। কাকদের সমাজে দেশপ্রেম নেই, জাতীয়তাবাদ নেই, মাতৃভূমির প্রতি লোক দেখানোর টান নেই, ভালোবাসা নেই। তাই এসবের নামে কাকেরা হাজার হাজার কাক বক্ষণ করে না। গরুদের জগতে ধর্ম নেই, বাণী নেই, বই নেই, তত্ত্বও নেই, ধারণাও রাখে না। তাই এসব দোহাই দিয়ে হাজার হাজারে গোহত্যা করে না। কিন্তু মানুষ তার দেশ, ধর্ম, সংবিধান, মানবাধিকার আর বিজ্ঞানের নামে সব খেয়ে ফেলে। স্বজাতি মানুষ কেবল নয়, সকল প্রাণীসহ গোটা পৃথিবী খেয়ে হজম করে মানুষ। তারপর প্রাকৃতিক কর্ম সারে, প্রাকৃতিক বর্জ্যে পৃথিবী ভরে ফেলে, পরে সেখানেই বাস করে আর নিজেকে সৃষ্টির সেরা জীব দাবি করে। ধন্যবাদ। এবারের কবিতার শিরোনাম, এটা কুদরাতি হুদা ভাইকে উৎসর্গ করলাম এখন। এবারের কবিতার শিরোনাম পাগলের প্রেম। আমার খুব ইচ্ছে করে পাগল হয়ে যায়, এমন পাগল যে নেংটি পরে দৌড়াবো, হাঁক ডাক দেব, বাচ্চাদের দেখলে দাবরানি দেব। ব্যান্ডা পাগল অবস্থা, যেন গ্রামের সবাই, নগরের সবাই আমাকে বলবে বদ্ধ পাগল, আমি উম্মাদ পাগল। যেহেতু পাগল, আমার কেউ কিচ্ছু বলতে পারবে না, দেশের আদালতে বিচার হবে না। বাজারের বটগাছে বসে কোন পাখির সদাই চুরি করার হুমকি দেয়, সেই খবর আমি সবার সামনে রাষ্ট্র করে দেব। বাঁশঝাড়ের চিপায় বসে কোন পাখির বউর সাথে পরকীয়া করে, সেই খবরও আমি প্রচার করে দেব। মসজিদের টাকা চুরি খবর, জমির আইল কাটার খবর, ভাতার টাকা মারা খবর, স্কুলের ফান্ড তসরিফের খবর, সব। যেহেতু আমি পাগল, তাই কেউ কিচ্ছু বলতে পারবে না। সব ছিচকে ইঁদুর আর রাঘব বোয়াল মাছেদের নাম আমি বোমাবাইকে ঘোষণা দিতে থাকবো, আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করব। মেল বৈঠক বসলে জুরি বোর্ডের সামনে বসে আমি হুইসু করে দেব, বুঝিয়ে দেব তাগো সালিশের রায় আমার মতের সমান। নগরের সবচেয়ে উঁচু ভবনে দাঁড়িয়ে নগরের সবচেয়ে বড় ডাস্টবিনটাকে আমি নিশানা করব। তারপর খুঁজে খুঁজে বের করব কে টাকা খায়, কে ব্যাংক খায়, কে নদী খায়, কে খাল খায়, কে গাছ খায়, কে অফিস খায়, কে বাড়ি খায়, কে নতুন প্রজন্মের ভবিষ্যৎ খায়, কে শিক্ষা খায়। যত পশু পাখি আছে ধরে ধরে সবগুলোর সেই ডাস্টবিনে ফেলবো। সিঙ্গাপুরের প্রেসিডেন্টকে ফোন দিয়ে বলবো একটা মিক্সার মেশিন বা বুলডোজার পাঠাতে, যাতে এই সব ডাস্টবিন ভর্তি হাতি করা সকল পিষিয়ে ফেলতে পারে। পিষিয়ে রস বের করে সেই রস আমি পান করব, আকণ্ঠ পান। পাগলে কি না করে আর পাগলে কি না খায়, তাই কেউ কিচ্ছু বলতে পারবে না। পরে হিসু পেলে বুড়িগঙ্গায় গিয়ে ছেড়ে দেব। বুড়িগঙ্গা জন্মের মতো পরিষ্কার হবে, আর কোনো হাতিঘোড়া থাকবে না বুড়িগঙ্গাকে দূষিত করে, আর কোনো শকুন পাখি থাকবে না আমাদের গ্রামের বুড়ি নদীকে নষ্ট করে, আর কোনো হায়েনা থাকবে না আমার মায়ের সবুজ আঁচল খামছে ধরে। ধন্যবাদ।
এবারে কবিতা জাকির ভাই, আপনাকে এত দূর থেকে আসছেন, সেই মিরপুর থেকে। কবিতার শিরোনাম বুঝা না বুঝা। কিছুই বলি না মানে এই না যে কিছুই বুঝি না, চুপ করে আছি মানে এই না যে বলবার কথা নেই, চোখ মুদে পড়ে আছি মানে এই না যে কিছুই দেখছি না, নির্লিপ্ত হয়ে বসে আছি মানে এই না যে ভেতরে অনুরণন হচ্ছে না, শান্ত হয়ে বসে আছি মানে এই না যে ভেতরে তুফান চলছে না, কারো সাথে কথা বলি না মানে এই না যে নিজের সাথেও কথা বলি না, পেছনে পড়ে আছি মানে এই না যে সামনে যাইতে পারি না। আসলে আমি ম্যাচের শলা, আসলে আমি ম্যাচের শলা, মুখ্যম সময়ে বারুদ না পেলে জ্বলি না। ধন্যবাদ। এবার হলো এবার একটা প্রেমের কবিতা পড়ে শোনাই। কবিতার নাম জানালা। অনেক আগের কথা, ঘরের জানালার পাশে বসে পড়তাম। জানালায় একটি পাখি নিয়মিত আসতো বসতো, উড়াল দিবার ছলে শীষ বাজাতো। আমি মনোযোগ দিতাম না, দেখেছি বলে পাত্তাই দিতাম না, নিজের কাজ আর পড়াশোনার ব্যস্ত থাকতাম। পাখিটি তার আসা বসা, উড়াল দেওয়া, শীষ দেওয়া সবসময় করে যেত। আমিও ওসবে ভ্রুক্ষেপ না করে আমার পড়া ও কাজ চালিয়ে যেতাম। একদিন আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। হঠাৎ খেয়াল হলো পাখিটি নেই জানালায়, বসা নেই, উড়ালে নেই, শীষে নেই, কোথাও নেই। আমার কেমন যেন শূন্য লাগে, বুকে হাহাকার করে। মনে হয় আমি নিশিরাতে অন্ধকার কবরস্থানে একা বসে আছি। সূর্য নয়, চাঁদ নয়, পৃথিবী নয়, এমনকি আমিও নয়। আমার সমস্ত জুড়ে কেবল পাখিটি বসে আছে। ধন্যবাদ। শেষ কবিতা প্রেম। কবিতার নামই প্রেম। মাথার উপর ছাদ নেই, বসার কোনো ঘর নেই, ভবিষ্যতের দিশা নেই, পায়ের নিচে মাটি নেই, হেলান দেওয়ার খুঁটি নেই, তবু আমরা হাওয়ার উপর স্বপ্ন ঘর বাঁধব বলে হাতে হাত রেখেছিলাম, চোখে চোখ রেখে অঙ্গীকার করেছিলাম। হে, তোমাকে নিয়ে বাস্তব সংসার আর করা হয়নি বটে, কিন্তু তোমার তোরে কল্পনা রচে যায় প্রতিনিয়ত। সম্রাটের তাজমহল গড়া, রাজার সিংহাসন ছাড়া, বীরের জীবন দেওয়া, মঙ্গলে বস্তি স্থাপনের মতোই সব করে যায় অবিরত। সেদিন লালনের গান শুনছিলাম, মনে পড়ে লালনগীতির বইটি তুমি উপহার দিয়েছিলে, আর দিয়েছিলে ফরিদা পারভিনের ক্যাসেটটি। আমি দিনরাত গান শুনে শুনে লালন ভক্ত হই, বৈরাগী হই, তোমাকে সাথে নিয়ে একতারা বাজাতে বাজাতে এই গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াই। প্রেমের লীলা বেছে বেছে দুমুটো আহার জোগাড় করি, আর সারাদিন প্রেমের স্বর্গ রচনা করি। এরকমই হয়, তোমার সাথে দেখা নেই 20 লক্ষ বছর, অথচ 20 কোটি ঘটনা ঘটে গেছে তোমার সাথে এক বছরেই। যেখানে যাই করি না কেন, তোমার একটা সংশ্লেষ থাকে, অদৃশ্য উপস্থিতি পাওয়া যায়। এই তো সেদিন ঈদের পাঞ্জাবি কিনি, এর কারুকার্যের সূক্ষ্মতা বিচার করার জন্য আমি তোমার দেওয়া রুমালের কথা মনে করি, যেখানে তোমার হাতের করা সুন্দর কাজ ছিল। এখন ফোনে কথা বলতে হয় অনেক, কখনো কখনো ফোনের প্রান্তে সুন্দর রিনিঝিনি মিষ্টি কণ্ঠের কারু গলা পেলে কেবলই মনে হয় ওটা তোমারই কণ্ঠ। সেদিন ঘুম ঘুম চোখে মনে হলো তোমাকে দেখতে যাব, চলেও গেলাম তোমার কর্মস্থলে। লোকেরা দেখবে বলে আমি রাস্তায় বা আশেপাশে থাকিনি, অদৃশ্য হয়ে আকাশে দাঁড়িয়েছিলাম। আকাশ থেকে দেখলাম তুমি বারান্দায় পাচারি করছো, জানালা ফাঁকে দেখলাম দায়িত্ব পালন করছো। তুমি প্রেম ও কাজে সবসময় নিমগ্ন ছিলে। বোহেমিয়ান আমার মতো পাখি ছিলে না যে আজ এ ডালে তো কাল ও ডালে, যার জীবনে কোনো ঠিকানা নেই, ঠিকানা থাকলেও কোনো হদিশ নেই। আচ্ছা বলো, কল্পনায় যার বাস তার কি কখনো বাস্তব হয়? অফিসের কাজে ইমেল লিখি, ইমেলে মাঝে মাঝে কী লিখবো ভাষা ও শব্দ খুঁজে পাই না। মনে পড়ে তোমার যখন পত্র লিখতাম তখন এরকম শব্দ খুঁজতাম, ভাষা খুঁজতাম। 20 লক্ষ বছর পেরিয়ে গেল, এখনও শব্দ খোঁজা আর ভাষা খোঁজা আমার বন্ধ হলো না। তা না হোক, এখন দেখছি তোমাকেও খোঁজা বন্ধ হলো না। তোমার জন্য আমি প্রশান্ত মহাসাগরে ডুব দিয়ে খুঁজেছি, বান্দরবানের পাহাড়ে গিয়েছি, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হেমন্তের আকাশ যখন আছড়ে পড়ে সেখানেও খুঁজেছি। তোমাকে দেখা গেছে সব জায়গায়, কেবল পাওয়া হয়নি কোনো কালে। সুন্দরীরা এমনই হয়, অনেক আরাধ্যরা কেবল দেখা দেয়, কাউকে পাইতে দেয় না। আগের মতোই ঈদে এলে আমি গ্রামে যাই, ছুটি পেলে গ্রামে ঘুরি। সবাই জানে আমি কেন যাই, আবার আমিও জানি আমি কেন যাই।
তোমাকে দেখব বলে আমি পথ খুঁজি, যে পথ দিয়ে গেলে তোমাকে দেখা যাবে, তোমার আস্তানা পড়বে। আমি পূর্বে যাই, পশ্চিমে যাই, উত্তরে যাই, দক্ষিণে যাই, আমি আসলে 10 দিকেই যাই। 10 দিকে নিজেকে 10 ভাগ করে দিকের শেষে নিয়ে যাই, গিয়ে ব্যর্থ রতে ঢাকায় ফিরে আসি তোমাকে পাবো বলে। দেখি তুমি গোলাপ শাহর মাজারে বসে আছো ঘুমটা দিয়ে, কী জানে চাইছো খুব মনোযোগ দিয়ে। আমি তোমাকে অবাক করে দেবে বলে হঠাৎ তোমার ঘুমটা খুলে দেই। লোকজন আমাকে ছিনতাইকারী বলে কোনো পিটুনি দেয়, কোনো পিটুনিতে আমি অজ্ঞান হয়ে গেলে ভুল করে বেহেশতে চলে যাই। জান্নাতুল ফেরদৌসে বসিয়ে দেখি তুমি পুষ্পসজ্জা আমার পাশেই বসা। অপসরীরা এমনই হয়, ভুল করে ভুল পথে না গেলে তাদের পাওয়া যায় না। ধন্যবাদ।